হঠাৎ তীব্র ভূমিকম্পে আতঙ্কে ঢাকাবাসী। সারা দেশে ভবন ও দেয়াল ধসে 7 জনের প্রাণহানি। দ্রুত নামতে গিয়ে সিঁড়ি থেকে পাটা মচকায় যায়। যে হলে আপনার একজন হচ্ছে যে 2 তলা থেকে লাফ দিয়ে ওর পা পুরোপুরি ভেঙে গেছে। বড় বিল্ডিংগুলোর দিকে তাকাচ্ছি, বারান্দা যায় দেখতেছি যে বিল্ডিং মনে হচ্ছে পড়ে যাচ্ছে। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। একের পর এক ভূমিকম্প ভবিষ্যতের সতর্কবার্তা বলছেন বিশেষজ্ঞ। ঢাকায় যদি একটা 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক হয়, প্রায় 2 লাখ 3 লাখ লোক মারা যাবে, আর ওভারঅল প্রায় 30% মতো বিল্ডিং ভেঙে পড়বে। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে। দেখছিলেন প্রধান শিরোনাম। এবারে জানাবো অন্যান্য শিরোনামগুলো। ভোটে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানে জনগণের পাশে থাকায় সশস্ত্র বাহিনীর প্রশংসা। 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে। সেনাকুঞ্জে সংবর্ধনায় হুইল চেয়ারে এলেন খালেদা জিয়া। প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ। এক মঞ্চে জামায়াত সহ বিভিন্ন দলের নেতারা। কাজ শেষ হচ্ছে COP30 জলবায়ু সম্মেলন। ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য এখনো সুখবর নেই। সম্মেলন ভেন্যুতে আগুন। সপ্তাহ ব্যবধানে আলুর কেজি 5 টাকা বাড়তি। পেঁয়াজের দাম কমার লক্ষণ নেই। সব ধরনের সবজির দামও চড়া। দুবাই এয়ার শোতে ভারতের যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত। 2 বছরের মধ্যে 2টি দুর্ঘটনা। প্রশ্নের মুখে তেজসের সক্ষমতা। এবং মিরপুর টেস্টে তৃতীয় দিন শেষে 367 রানের লিড বাংলাদেশের। সাদমানের 69, মুমিনুল অপরাজিত 19 রানে। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন। আমি আসিফ টিপু, সেই সঙ্গে আমি জান্নাতুল কলিও আছি। আর শুরুতেই দেখছিলেন বিআরবি কেবলস সংবাদের শিরোনাম। কেবল বিস্তারিত। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকা। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.7। শক্তিশালী ভূমিকম্পে ভবনে ধস এবং ফাটল দেখা দিয়েছে রাজধানীতে। ঝাঁকুনি অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে রাস্তায় ছুটে আসে। আবহাওয়াবিদরা বলছেন, এই কম্পন মাঝারি হলেও ভবিষ্যতে আরো বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা। ঝাঁকুনি অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে রাস্তায় ছুটে আসে। ঝাঁকুনির সময়কাল খুব বেশি না হলেও হঠাৎ কম্পনে মানুষের ভেতর ভয় ছড়িয়ে দেয়। আতঙ্কিত হয়ে মানুষ বাসা ছেড়ে নেমে আসেন বাইরে। কলেমা পড়তেছে সবাই যে এটাই মনে হয় যে শেষ অবস্থা। ব্যাপারটা বুঝছেন, এইরকম অবস্থা হয়ে গেছে। বাচ্চাগুলো যে ট্রমা অ্যাটাক হয়ে গেছে, কি ভয় পাইছে এখন, মানে অবস্থা খুবই খারাপ। আল্লাহ বাঁচাইছে সবাইকে। আজকে বেঁচে থাকার সম্ভাবনা আজকে শেষ। মৃত্যুর আজকে বেরোতে পারবো না, শেষ। দোয়া দরুদ যা যা জানি পড়ে ফেলছি, মনে হচ্ছে যে আজকে শেষ। আজকে যেভাবে মানে বিল্ডিং লারা দিছে, মনে হচ্ছে যে বিল্ডিং একবার ডাইনে যাচ্ছে আরেকবার বামে যাচ্ছে। এইভাবে বড় বিল্ডিংগুলোর দিকে তাকাচ্ছি, বারান্দা যায় দেখতেছি যে বিল্ডিং মনে হচ্ছে পড়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক বাসিন্দা ভূমিকম্পের মুহূর্তের ভিডিও ও ছবি শেয়ার করেছেন। শহরের কয়েকটি ভবন হেলে পড়া এবং ফাটল দেখা যাওয়ারও খবর মিলেছে। ঢাকার বিভিন্ন এলাকায় ভূমিকম্পের পর একাধিক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। আরমানিটোলার কসাইটুলিতে একটি 8তলা ভবনের পলেস্তরা ও ইট খসে পড়ে 3 পথচারী মারা গেছেন। বাড়িধারাতে একটি বাসায় আগুন লাগে। তাছাড়া সূত্রাপুরের স্বামীবাগে একটি 8তলা ভবন হেলে পড়ে পাশের ভবনে আটকে আছে। এছাড়া আরো বিভিন্ন স্থান থেকে ক্ষয়ক্ষতির খবর আসছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে 13 কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে। শুক্রবার সকাল 10:38 ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.7। আবহাওয়াবিদ বলছেন, ভবিষ্যতে আরো বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। আমাদের অবস্থানগত কারণ এবং আমাদের ভূমিকম্পের যে হিস্টোরিক্যাল রেকর্ড, আমরা সেগুলোকে বিবেচনা করলে যে বাংলাদেশ বা এর চারপাশে বড় ভূমিকম্প হওয়ার একটা ঝুঁকি আছে বা সম্ভাবনা আছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ভূমিকম্পের শিক্ষার্থী ও শিশুসহ আহত অন্তত 18 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এসেছে। আবির হোসেন, নিউজ 24, ঢাকা।
দেশের ইতিহাসে ভয়াবহ এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। 5.7 মাত্রার ভূমিকম্পে প্রাণ হারায় ওই জেলারই 3 জন, আহত হয়েছেন আরো 55 জন। শক্তিশালী এই কম্পনে জেলায় বিভিন্ন ভবনে ফাটল দেখা দেয়, এমনকি মাটিতে লম্বা ফাটলও দেখা দিয়েছে। এদিকে রূপগঞ্জে দেয়াল ধসে পড়ে এক নবজাতকের মৃত্যু হয়েছে। দীর্ঘ এই ফাটল দেখে মনে হয় মাটি নিজের সাথে সম্পর্ক ছিন্ন করে আলাদা হয়ে গেছে। নরসিংদীর ঘোড়াশালে উৎপন্ন 5.7 মাত্রার ভূমিকম্পে এভাবেই ফাটল দেখা দেয়। এছাড়াও ফাটল দেখা দিয়েছে বেশ কয়েকটি স্থাপনাতেও। সকাল 10:30টার 26 সেকেন্ডের এই ভূমিকম্পের সময় গাবতলী এলাকার একতলা ভবনের ছাদ ধসে এক শিশু নিহত হয়। এছাড়াও পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘর ভেঙে চাপা পড়ে এক বৃদ্ধ নিহত হন। একই উপজেলায় ভূমিকম্পের সময় স্ট্রোক করে আরও একজন নিহত হন। এছাড়াও বিভিন্ন স্থানে দেয়াল ধস সহ ভূমিকম্পের সময় হুড়ুহুড়িতে আরো 55 জন আহত হন। আহতরা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভূমিকম্পের কারণে কয়েকটি ভবনে ফাটল সৃষ্টি হয় এবং কেন্দ্রের কিছু যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়। ফাটল দেখে আতঙ্কিত স্থানীয়রা। গরু বছর লাফা শুয়ে ছিল, গরু লাফা উঠছে, আনদিবে এনে সাথে মাটির ফাইটে বরাবর জায়গা করে আছে, দুবাই আছে। এটা এমন ভাবে ফাটল দিছে, এখানে যদি আর একটা সেকেন্ড যদি থাকতো তাহলে মনে হয় ফার্ম নিয়ে মনে করে আমাদেরকে মৃত্যু সজ্জায় থাকতে হইতো। এদিকে রূপগঞ্জে দেয়াল ধসে এক নবজাতক নিহত হয়েছে। এছাড়াও গাজীপুরে ভূমিকম্পের সময় কারখানা থেকে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে টঙ্গী ও শ্রীপুরের 2 পোশাক কারখানার কমপক্ষে 2 শতাধিক শ্রমিক আহত হন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এইমাত্র পাওয়া খবরে আমরা জানতে পারলাম 5.7 মাত্রার ভূমিকম্পে ঢাকা সহ বিভিন্ন জায়গায় 8 জন মানুষ আহত হয়েছেন। যাচ্ছি পরের খবরে। ঢাকায় 7 থেকে 8 মাত্রার ভূমিকম্প আঘাত হানলে প্রাণহানি হতে পারে 1,02,000 মানুষের, ধসে পড়তে পারে 70,000-এর বেশি ভবন, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তারা এও বলছেন, এমন ঘটনা ঘটলে উদ্ধার অভিযান শেষ করতে লেগে যেতে পারে কয়েক বছর। শুক্রবার সকালে ভূমিকম্প আঘাত হানার পর পরিবেশ উপদেষ্টা বলেন, এমন দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি রাখতে হবে, নিতে হবে বিশদ পরিকল্পনা। আরো জানাচ্ছেন মাসুদ সুমন। ডাউকি ফল্ট প্রায় 300 কিলোমিটার দীর্ঘ এই ভূগর্ভস্থ চ্যুতি ভারতের মেঘালয় রাজ্যের শিলং মালভূমির দক্ষিণ সীমানা বরাবর বিস্তৃত। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের জন্য এটি বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকির উৎস হিসেবে বিবেচিত। গবেষণা বলছে, শক্তিশালী এই ফল্টে জমা হয়েছে বিপুল শক্তি, যা থেকে যে কোনো সময় 8.5 মাত্রার কম্পন তৈরি হতে পারে। 1762, 1869, 1885, 97, 1918 ও 1950 সালে এই ভূখণ্ডের বিভিন্ন এলাকায় 7.5 থেকে 8 মাত্রার 6টি ভূমিকম্প হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের ভূমিকম্প পার করেছে 500 বছর, বাকিগুলো শতকের কোটা পার করেছে। হিস্ট্রি তো বলছে যে আমাদের এখানে 7 ম্যাগনিটিউডের আর্থকোয়েক অতীতে হয়েছে, সেটার 100 বছর 125 বছর পর আসার কথা। সেই 100 বছর তো আমাদের ছুঁই 1930 সালে লাস্ট বড় আর্থকোয়েক, 1870 সালে যে আর্থকোয়েক সেটা তো প্রায় 150 বছর হয়ে গেছে। তার মানে যে কোনো সময় একটা বড় আর্থকোয়েক হতেই পারে। 1762 সালে ঢাকার জনসংখ্যা ছিল মাত্র 50,000-এর কম, পাকা দালান ছিল হাতে গোনা, যা বর্তমানে 6 লাখের বেশি, আর জনসংখ্যা কোটি পার করেছে। বিপুল শক্তি জমা হয়েছে টাঙ্গাইলের মধুপুর ফল্টে, যা থেকে হতে পারে 8 মাত্রার ভূমিকম্প। এমন হলে শুধুমাত্র ঢাকায় ভেঙে পড়বে 70,000 ভবন, মৃত্যু হতে পারে কয়েক লাখ মানুষের, টাকার অঙ্কে ক্ষতি হতে পারে $6 বিলিয়ন। অনেক হবে, এবং আমাদের একটা প্রেডিকশন আছে, ঢাকায় যদি একটা 7 ম্যাগনিটিউড আর্থকোয়েক হয় প্রায় 2 লাখ 3 লাখ লোক মারা যাবে, আর ওভারঅল প্রায় 30% মতো বিল্ডিং ভেঙে পড়তে। এছাড়াও ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মিজ এই 3 প্লেটের সংযোগ স্থলে বাংলাদেশের অবস্থান। এখানেও জমে আছে শক্তি, যে কোনো সময় এখান থেকেও উৎপত্তি হতে পারে বড় ধরনের ভূমিকম্পের। এবার আসা যাক উদ্ধার সক্ষমতায়। রানা প্লাজার উদাহরণ টেনে বিশেষজ্ঞরা বলছেন, বড় ধরনের ভূমিকম্প হলে উদ্ধার শেষ হতে লেগে যেতে পারে কয়েক বছর। পরিবেশ উপদেষ্টা বলছেন, দুর্যোগ মোকাবিলায় নিতে হবে বিশেষ পরিকল্পনা। ভবিষ্যতের
জন্য প্রস্তুতিটা আরো অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল, কিন্তু আর দেরি না করে এখনই শুরু করা যে ভূমিকম্পের মতো ভয়াবহ দুর্যোগ থেকে বাঁচার কোনো উপায় নেই, তবে প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায় বলছেন বিশেষজ্ঞরা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। আগামী জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার নির্বাচন। এই নির্বাচনকে গুরুত্বের সাথে বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সেনাকুঞ্জে বৈকালিক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। আর এই সময়ে তিনি ভূমিকম্পে নিহতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। সেনাকুঞ্জের উঠানে সশস্ত্র বাহিনী দিবসের বৈকালিক অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনীর কর্মকর্তারা। অংশ নেন সারা দেশের বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অল্প কিছুক্ষণের মধ্যে মূল পর্বে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনী দিবসের মতো এমন উৎসবের দিনে ভূমিকম্পে নিহতদের ঘটনায় শোক জানান, সমবেদনা জানান নিহতদের প্রতি। আজকে আমরা সবাই ব্যথিত, দুঃখ ভারাক্রান্ত। হঠাৎ ভূমিকম্পের কারণে কয়েকজন ইন্তেকাল করেছেন, তার জন্য আমরা শোক পালন করলাম নীরবতার মাধ্যমে। প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে 1971 সালে মেজর জিয়াউর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ স্মরণ করেন। মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এরই ধারাবাহিকতায় 21শে নভেম্বর সেনাবাহিনীর সাথে নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে। মহান মুক্তিযুদ্ধ ও 24-এর গণ অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর গুরুত্ব তুলে ধরে আগামী নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা নিশ্চিতে সেনাবাহিনীকে অবদান রাখার আহ্বান জানান। এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব, সেটাই আমাদের স্বপ্ন। এই নির্বাচন যেন সর্বাঙ্গ সুন্দর হয়, আনন্দমুখর হয়, উৎসবমুখর হয় এবং আমাদেরকে সেই যাত্রাপথে সুন্দরভাবে রওনা করে দিতে পারে, সেটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। এ সময় তিনি বন্ধু রাষ্ট্রের প্রতি সুসম্পর্ক রক্ষার পাশাপাশি যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বানও জানান। তথাপি যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধভাবে থাকতে হবে। জুলাই অভ্যুত্থান ও চলমান রাষ্ট্র সংস্কারে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থার প্রতি সম্মান জানিয়ে যাচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এবারকার এই সশস্ত্র বাহিনী দিবসটি যেন আরো বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। নির্বাচনকে উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনীর সঠিক ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদরা সহ এখানে আমন্ত্রিত সকল অতিথিরাই। মারুফা রহমান, নিউজ 24, সেনাকুঞ্জ, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেলে তিনি সেনাকুঞ্জে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনীর প্রধানরা। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে বসে অনুষ্ঠান স্থলে যান খালেদা জিয়া। হাত তুলে অভিবাদনের জবাব দিতে দেখা যায় বিএনপি চেয়ারপারসনকে। শুক্রবার বিকালে সেনাকুঞ্জে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ নিয়ে সেনাকুঞ্জে দুবার বেগম জিয়ার সঙ্গে সরকার প্রধানের একান্তে আলাপ হলো। বিএনপি চেয়ারপারসন ছাড়াও সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ সহ একাধিক নেতা।
সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামাতের আমির এবং এনসিপির শীর্ষ নেতারা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কুশল বিনিময় করেন। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। COP30 জলবায়ু সম্মেলনের শেষ দিন আজ। এখনও উন্নয়নশীল দেশগুলোর জন্য কোনো সুখবর নেই। ছাড় হয়নি তহবিলের অর্থ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য মেলেনি ক্ষতিপূরণ। এদিকে গতকাল হঠাৎ সম্মেলনের ভেন্যুতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এবারে জেরুসালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। জামায়াতের গণজোয়ার দেখে একটি দল অপপ্রচার চালাচ্ছে, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার খুলনার ডুমুরিয়ায় শাহপুর আন্দুলিয়া মাঠে ছাত্র জমায়েতে তিনি এসব কথা বলেন। এবারে নির্বাচনে সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের মানুষ লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। রাস্তাঘাট, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, ঠিকাদারি, ঘের ব্যবসা, বালুঘাট, সমস্ত হাকার্স মার্কেটগুলো একটা বিশেষ দলের লোকেরা চাঁদাবাজি করে আবার দখল করেছে। তারা যদি এখন বলে যে আমরা এখন সুন্দর বাংলাদেশ গড়বো, এই কথা কি বিশ্বাস করা যায়? যায় না। পরিবর্তন মানে হলো আগে যা দেখেছি সেটাকে লাল কার্ড দেখাইতে হবে। নতুন বাংলাদেশ চাই। জানাবো মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য খবর। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে আলুর দাম বেড়েছে। 3 সপ্তাহ ধরে পেঁয়াজের দামও বাড়তি, যা কোনো কমার লক্ষণ নেই। এদিকে সব ধরনের সবজির দামও চড়া। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এক সপ্তাহের ব্যবধানে আলুর কেজিতে দাম বেড়েছে 5 টাকা, আর পেঁয়াজের অস্বস্তির কথাও ক্রেতারা জানিয়েছেন। অন্যদিকে বাজারে শীতের সবজি এখনো অনেকটাই চড়া। বসুন্ধরা আবাসিক এলাকায় আপন ফ্যামিলি মার্টের নতুন আউটলেটে সাপ্তাহিক ছুটির দিনে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন ক্রেতারা। শুক্রবার সকালে সুপার শপটিতে দেখা যায় ক্রেতা সমাগম। বাড়ির কাছে হাতের নাগালে সব পণ্য এক ছাদের নিচে পেয়ে খুশি আগতরা। পুরো সপ্তাহ জুড়ে থাকছে নুডলস, বিস্কুট সহ নানা পণ্য, একটি কিনলে আরেকটি ফ্রি অফার। আপন ফ্যামিলি মার্টে পরিবার নিয়ে ঘরের জন্য যে কোনো প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করতে পারছেন আগতরা। একই সাথে ফার্মেসির কর্নার, অর্নামেন্ট সহ পাওয়া যাচ্ছে দেশি বিদেশি কসমেটিক্স পণ্য। গুণগত ও মানসম্পন্ন ও তাজা মাছ সবজি পেয়ে খুশি ক্রেতারা। এখানে আমরা ওই যে লাইভ মুরগিগুলা পাই, মাছ পাই, মাংসগুলা পাই, নিত্য প্রয়োজনীয় সব জিনিসই পাওয়া যায়। অন্যান্য জায়গায় তো অনেক রকম দেখা যায় যে অনেকগুলো জিনিস পাওয়া যায় না, কিছু এখানে তো এখানে কমপ্লিট একটা মানে যা বাজার করার প্রয়োজন সবই পাই। দুই বিস্কিট কিনকি আর একটা চ্যান্ডি কিনকি। ফ্রেশ শাক সবজিগুলো আমরা খুবই হাতের নাগালে এবং সীমিত সময়ের মাধ্যমে আমরা আপন মাঠে পাই। ইভেন এখানে 2টা ক্যাটাগরি আছে, একটা প্রিমিয়াম এবং একটা অ্যাজ ইউজুয়াল। প্রিমিয়ামটা আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট প্রোডাক্ট ইন সিটি। বসুন্ধরা আবাসিক এলাকার সুপার শপ মিনা বাজারে নতুন আউটলেটে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে ভিড় করছেন ক্রেতারা। সকালে রাজধানীর বসুন্ধরার জাপান স্ট্রিটের জেসিএক্স বিজনেস টাওয়ারের সুপারমার্কেট চেইন মিনা বাজারে সকাল থেকেই দেখা গিয়েছে ক্রেতাদের সমাগম। সুশৃঙ্খল এবং সারিবদ্ধভাবে সাজানো প্রতিটি সেকশন। সুলভ মূল্যে সেখানে পাওয়া যাচ্ছে সব রকমের তাজা শাকসবজি এবং মৌসুমি ফল। তবে মাছ কেনার দিকে ঝোঁক রয়েছে বেশি ক্রেতাদের। আরও পাওয়া যাচ্ছে মাংস, চাল, ডাল, ডিম সহ দেশি বিদেশি প্রসাধনী পণ্য। বিস্কিট, চিপস, শ্যাম্পু, জুস আইটেমেও চলছে একটি কিনলে একটি ফ্রি অফার। মিনা সুইটসের পাশাপাশি বেকারি পণ্য এবং গৃহস্থালী জিনিসপত্র সহ আমদানি পণ্য সামগ্রী হাতের নাগালে পেয়ে সন্তুষ্ট ক্রেতারাও।
ওরা সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত ওপেন থাকে। সো ওভারঅল আমি খুব স্যাটিসফাইড মিনা বাজারের কোয়ালিটি এবং সব কিছু দেখে, এবং আমি রেগুলারই এখানে আসি। সব কিছুরই ভ্যারাইটি ভালো, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে ফিশের ভ্যারাইটি। আই লাভ ফিশ, সো এখানে মানে অনেক ফ্রেশ ফিশ পাওয়া যায়, শাকসবজি ফ্রেশ পাওয়া যায় এবং শুক্রবারে বেশ কিছু ডিসকাউন্টও দেয়, সেটা একটা ভালো বিষয়। মাংস কিনি। দুবাই এয়ার শোতে প্রদর্শনীর সময় ভারতের একটি তেজস যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলেই মারা যান পাইলট, নিশ্চিত করেছেন ভারতীয় বিমান বাহিনী IAF। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি। তবে 2 বছরের কম সময়ে আবারও দুর্ঘটনার কবলে পড়ায় তেজসের সক্ষমতা নিয়ে উঠেছে প্রশ্ন। সংযুক্ত আরব আমিরাতের দুবাই এয়ার শোতে আকাশ জুড়ে শক্তি প্রদর্শনী করছিল ভারতের আধুনিক যুদ্ধবিমান তেজস। দৃষ্টিনন্দন কসরতে মুহূর্তেই মুগ্ধ হন দর্শকরা, কিন্তু ঠিক তখনই ঘটে বিপত্তি। হঠাৎ উচ্চতা হারিয়ে দ্রুত নিচে নামে বিমানটি, চোখের পলকে আছড়ে পড়ে মাটিতে। বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা, দেখা যায় আগুন ও ধোঁয়ার কুণ্ডলী। ঘটনাস্থলেই প্রাণ হারান পাইলট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর 2টা 10 মিনিটে ভারতীয় পাইলট তেজস যুদ্ধবিমান নিয়ে কসরত দেখাচ্ছেন। হঠাৎই বিমানটি বিধ্বস্ত হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ভারতীয় বিমান বাহিনী IAF। গণমাধ্যমের তথ্য বলছে, এক আসনের হালকা এই যুদ্ধবিমানটি তৈরি করেছে ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। তেজস একটি 4.5 জেনারেশন মাল্টিরোল কমব্যাক এয়ারক্রাফট, যা আকাশ রক্ষা, আক্রমণাত্মক আকাশী সহায়তা এবং নিকটস্থ যুদ্ধসহ বিভিন্ন মিশন পরিচালনার জন্য নির্মিত। এটি তার শ্রেণীর সবচেয়ে হালকা ও ছোট যুদ্ধবিমানগুলোর একটি হিসেবে পরিচিত। এবারই প্রথম নয়, 2024 সালের মার্চে রাজস্থানে তেজস ভূপাতিত হয়েছিল। 2 বছরের কম সময়ে আবারও দুর্ঘটনার কবলে পড়ায় আন্তর্জাতিক অঙ্গনে এর সক্ষমতা ও নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি করার কথা জানায় IAF। আফরিন মৌ, নিউজ 24। মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে 367 রানের লিড নিয়েছে বাংলাদেশ শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় দিনের শুরুতে তাইজুলের ঘূর্ণিতে 265 রানের অল আউট হয়ে ফলো অনে পড়ে সফরকারীরা। তবে তাদের ফলন না করিয়ে ব্যাটিংয়ে নেমে 1 উইকেটে 156 রান তুলে দেন বাংলাদেশ। ফলে 367 রানের লিড পায় নাজমুল শান্তর দল। 60 রানের ইনিংস খেলেন জয়েস সাদমান, অপরাজিত 69 রানে, আর মুমিনুল হক অপরাজিত আছেন 19 রানে। টাইগারদের হয়ে 4 উইকেটে শিকার করেছেন তাজুল ইসলাম। কারেই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।